আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি মোটামুটি। লকডাউন তো বাসার ভিতরে, মানসিক অবস্থাও তো বেশ একটা ভালো না। কে কে আছেন একটু জানাবেন। বোর্ডটা একটু বাঁকা না, আমি ঠিক করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসা থেকে বের হওয়া হচ্ছে না। সো শুরু স্টার্ট। 29 হয়ে গিয়েছি আমরা। আই থিঙ্ক আমাকে স্টার্ট করা উচিত আমার, বিকজ আজকে একটু বড় হলেও হতে পারে ক্লাসটা। আজকে অ্যাডভান্স ক্লাস 1 আপনারা কে কে আছেন একটু মেনশন দিয়ে দেন, আমরা ক্লাসটি শুরু করব। তো দেখেন লাস্ট দিন একটা প্রশ্ন এসছে যে লাস্ট দিন একটা কথা বলছে যে পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, আমি বলেছিলাম তাই না? এই প্রশ্নটা এসেছিল, আমি হয়তো বা আপনাদেরকে পুরোপুরি ব্যাখ্যা করিনি, জাস্ট এইটুকু বলেছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভ হয় না বলেছিলাম। এখন বলছি যে কেন হয় না সেটা একটু জেনে নেন। আমি যদি পুরোপুরি বলি যে হয় না, এটা বলা ভুল। আবার এটাও বলা সঠিক হবে না যে পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ হয়। পারফেক্ট কন্টিনিউয়াসে যে প্যাসিভটা যখন করা হবে, যে গঠনটা আসে, সেই গঠনটা অনেকটা কি বলে, এটা অসঙ্গতিপূর্ণ, ঠিক আছে? সো এই জন্য এটাকে নেগলেক্ট করে যারা বড় বড় গ্রামারিয়ান আছে। আপনি যত বড় বই আছে একটু সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো প্যাসিভ নাই। আবার অনেক অনেক বইতে করে দেওয়া আছে, নিয়ম অনুযায়ী করে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে প্রশ্ন আসে না, আমরা এই জন্য করিও না। এটা হচ্ছে উত্তর এই বিষয়টা। তো আজকে আমরা যেটাতে শুরু করব, দেখেন আজকের ক্লাস টপিক হচ্ছে ভয়েস অ্যাডভান্স ক্লাস 1। এটা হচ্ছে আজকে আমাদের বিষয়। ক্লিয়ার? সো খেয়াল করবেন, আজকে শুরুতে যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা মুছে দিলাম। আমরা শুরু করব ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? দেখেন, তো আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখব তখন আমাদের ভয়েস করার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা আগে লিখে নিই। দেখেন সেই ভয়েসের স্ট্রাকচারটা কিরকম হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের স্ট্রাকচারটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে? এরপরে আসে অবজেক্ট প্লাস ভিভার প্লাস V3, আর যদি এরপরে কিছু থাকে সেটা হচ্ছে বাড়তি অংশ, বাড়তি, ঠিক আছে? আমরা বাড়তি অংশ, আপনারা জানেন যে বাড়তি অংশ সবার শেষে করতে হয়, সেটুকু বসিয়ে দেবেন, এইটুকুই নিয়মের মধ্যে ধরি। হ্যাঁ, লেট প্লাস অবজেক্ট প্লাস ভিভার প্লাস V3, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। বেসিক ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে এটা। ক্লিয়ার? এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অনেকে চিনে নাও থাকতে পারি, কিন্তু যারা পুরো শুরু থেকে করছেন তারা ইম্পারেটিভ সেন্টেন্স চিনেন। তারপরে আমি বলছি, সেন্টেন্স যখন শুরুই হবে মূল ভার্ব দিয়ে, মূল ভার্ব দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ক্লিয়ার? মূল ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ক্লিয়ার? একটা সেন্টেন্স যখন শুরু হয় ভার্ব দিয়ে তখন এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার?
তো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কিরকম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এইভাবে করলে আমাদের হয়ে যায়। তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখব এবং পরে আপনাদেরকে করতে দিব, এটা আপনারা করবেন। দেখেন হেল্প, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন যে হেল্প দা পোর, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? হেল্প দা পোর। তাহলে এটার আনসার কি হবে? এই স্ট্রাকচারটা একটু খেয়াল করি, যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আনসারটা কি হবে। তাহলে এখানে একটা লেট এমনিতেই আসবে, বিকজ এটা আনসারে আছে, হ্যাঁ মানে স্ট্রাকচারে আছে। তাহলে লেট নিয়ে আসলাম, লেট। এখানে অবজেক্ট কোনটা? এই দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের একটা তথ্য আমি বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু একটা ইউ সাইলেন্ট থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ইউ সাইলেন্ট থাকে, ঠিক আছে? এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ইউ কে বলা হয়, সাবজেক্ট ইউ কে ধরে বলা হয়। হেল্প দা পোর মানে কি? এটা নিশ্চয়ই আপনাকে বলা হচ্ছে, তাই না? সাহায্য করো। কাকে বলতেছে কথাটা? তোমাকে বলা হচ্ছে। সো সামনে একটা ইউ সাইলেন্ট থাকে, এই ইউটা সাইলেন্ট থাকে। আপনারা ধরতেও পারেন, নাও ধরতে পারেন। তাহলে দেখেন লেট, এখানে আছে লেট, তাই না? এবার আমরা আনবো কোনটা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দা পোর, লেট দা পোর, ঠিক আছে? লেট দা পোর। এখন কি আনতে? বি। এই যে বি নিয়ে আসলাম, লেট দা পোর বি। এটা এই বি ভার ডিরেক্টলি বিটাই চলে আসবে, আর কোনো কিছু না। এই বির সোজাসুজি চলে আসবে। বি ওই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থেকে না, বি ভার বি বসবে, এটা একদম সেই বি। লেট দা পোর বি। এবার ভি3, হেল্পের ভি3, হেল্পড। লেট দা পোর বি হেল্পড। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। গুড, সবাই কারেক্ট ধরেছেন। এটাই হচ্ছে আমাদের মূলত বিষয়, এখানে কোনো সমস্যা। এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন যে লেট দা পোর বি হেল্পড, একটা বিষয় কি, এইখানে যে ইউ ছিল না শুরুতে, এই জন্য এখানে কি করা যায় জানেন? বাই ইউ দেওয়া যায়। ইচ্ছা যদি চান আপনি মনে করলে দিতে পারেন, বাই ইউ এখানে বসিয়ে দিতে পারেন, যেহেতু এখানে একটা ইউ সাইলেন্ট আছে। সো এখানে আপনি বাই ইউ দিতে পারেন। তো আমি বলবো, সাজেস্ট করবো এটা আপনারা মাথায় না রাখলেও চলবে, বিকজ এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে। ক্লিয়ার? লেট দা পোর বি হেল্প। তাহলে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, স্ট্রাকচারটা ওখানে লিখেই রাখলাম, খেয়াল করবেন। এটা করেন তো, রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। রিড দ্য বুক অ্যাটেন্টিভলি কি হবে? এটা বলতে হবে রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। তাহলে এই রুলসের অনুযায়ী আমরা করি, এই রুলটা ফলো করব। লেট, এই লেটটা কি কি পরিবর্তন হচ্ছে দেখেন, আমি সেগুলো লাল কালি দিয়ে দেখাচ্ছি একটু। লেট, ঠিক আছে? লেট কি হচ্ছে? লেট দা বুক আসতেছে, লেট দা বুক। পরিবর্তন কি কি হচ্ছে সেটা খেয়াল করেন। লেট দা বুক বি আসতেছে বাইরে থেকে, বি আসতেছে, ভি3 বসবে, রিড। লেট দা বুক বি রিড, ঠিক আছে? লেট দা বুক বি রিড অ্যাটেন্টিভলি। যেটা যেটা আসলো সেটা সেটা আমি এখানে লাল মার্ক করে দিলাম। দেখেন, লেট দা বুক বি রিড অ্যাটেন্টিভলি। হ্যাঁ ঠিক আছে। আপুরা লাভ কম দেন কেন? আপুরা লাভ কম দেবে কেন? দেখুন, লেট দ্য বুক বি রিড অ্যাটেন্টিভলি। ওকে ফাইন, বুঝতে পেরেছেন? তাহলে একটা দেখেন, একটা বিষয় দেখেন, এখানে আমি আপনাদেরকে এটা বুঝতে পেরেছেন তাই না? এখানে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমি ধরে নিলাম যে এটা টোটাল ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখেন, আমরা তো ভয়েস চেঞ্জ করতেছি, ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, দেখেন তো এটা পারেন কিনা। এরকম স্যার বলছিল ভয়েস চেঞ্জের এই ইম্পারেটিভের নিয়ম, প্রথম নিয়ম স্যার দিয়েছিল এরকম যে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস দিয়ে এটা বলছিল, ইম্পারেটিভের নিয়ম দিয়ে এটা শিখাইছিল। এই জন্য এটা মনে থাকে সব সময়। দেখেন, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে প্যাসিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতেছি কিন্তু আমরা, মনে রাখবেন, ঠিক আছে?
এই জায়গায় দেখেন কি করতে হবে, ও সরি, চেঞ্জ দ্য ভয়েস। এখানে কি হবে দেখেন, আমরা সেম অনুযায়ী করব। এটা আমরা শিখেছিলাম একদম ইম্পারেটিভের প্রথম অক্ষর, প্রথম মানে বাক্য দিয়ে। তাহলে এই সেই লেট আনবো, তারপরে অবজেক্ট আনবো, বিভার প্লাস ভিত্তি করলেই হয়ে যাবে। ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। পুরোটা ক্লিয়ার হলে আমাকে জানাবে। লেট দ্য ভয়েস বি চেঞ্জড। হ্যাঁ, সবাই ঠিক লিখেছেন। এটা কি হবে? লেট অবজেক্ট দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। ওকে, ক্লিয়ার এটুকু না? তাহলে আমরা এখানে কারো কোনো কোশ্চেন আছে কি আমাকে একটু জানান। বলছেন ক্লিয়ার, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। জি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে খুবই ভালো কথা ভাইয়া। প্যাসিভে ফিউচার পারফেক্টটা ক্লিয়ার করে দেন। আমি প্রথমে এসে বলেছিলাম ওই ফিউচার পারফেক্ট, আমি যেগুলো গতদিন বলেছিলাম যে প্যাসিভ হয় না, সেইগুলো ন্যাচারালি কি করা হয়, প্যাসিভ আসলে করে না। ঠিক আছে, এখন আপনি যদি চান আপনার নিয়ম অনুসারে আপনি করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এইখানে প্যাসিভ, আমি অনেকগুলা বই আপনাকে মানে সব রিনাউন্ড বইগুলো আপনাকে দেখাবো, এইগুলা প্যাসিভ করায় না। আপনার কাছে যে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বইটা আছে ওইটাই দেখেন, রেনান মার্টিন দেখেন, হাই স্কুল ইংলিশ গ্রামার দেখেন, সস দেখেন, ঠিক আছে, বাংলাদেশের যে বইগুলো আছে সস দেখেন, আবার বিভিন্ন ভালো ভালো পিসি দাসের বই দেখেন, টোফেল দেখেন, ব্যারন্স টোফেল দেখেন, ক্লিপস টোফেল দেখেন, যতগুলো বই দেখবেন আপনি দেখবেন যে এখানে মানে এই আমি যেগুলো বলেছি করায় না, এগুলো করায় না। এখন আবার অনেক বই আছে যেখানে আবার করানো হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি আমাদের পাওয়ারের সারা বই খুঁজে দেখেন যে প্যাসিভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্যাসিভের প্রশ্ন পরীক্ষাতে আসে নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু করাই নাই ওইটা। ঠিক আছে, খুঁজে পাবেন না আপনি। দিস ইজ দ্য মেন কজ অ্যাকচুয়ালি। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। চাইলে আপনি করতে পারেন। আমি 9-এর একটা বইতে দেখেছি, আমাদের এখানে আঞ্চলিক একটা বই, ওরা সবগুলো টেন্সে প্যাসিভ করেছে, করতে পারেন আপনি, কিন্তু আসলে আসে না। ঠিক আছে, জননীতে করেছে, জননীতে সব প্যাসিভ করে রেখেছে, ভালো ভালো বই মনে কর যে করিনি। ভয়েসের পণ্ডিত, পরীক্ষায় মাথা গোলমেলে হয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। নেটওয়ার্ক কিন্তু খুব ঝামেলা করছে আমাদের এখানেও, নেটওয়ার্কে বেশ আজকে সারাদিন একটু লো আছে, ডাউন আছে। সো আমরা এটা বুঝতে পারলাম। এখন কি করব? তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখন দেখেন আমরা এই টপিকটা শেষ। ইম্পারেটিভ মোটামুটি বুঝলাম। হ্যাঁ, এবার ডাবল অবজেক্ট দিয়ে ইম্পারেটিভ, দুইটা অবজেক্ট থাকতে পারে। দেখেন কি ডাবল অবজেক্ট, DOUBLE, ডাবল অবজেক্ট এর ইম্পারেটিভ। আমরা একটা অবজেক্ট দিয়ে করলাম না, হেল্প, তারপর এখন ডাবল অবজেক্ট দিয়ে করব। দেখেন লেট প্লাস অবজেক্ট, ঠিক আছে, বি প্লাস V3 টু বা ফর প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সূত্র, স্ট্রাকচার। এটা লিখে নেন। এটা হচ্ছে স্ট্রাকচার। ডাবল অবজেক্ট যখন থাকে এই অনুযায়ী কাজ করতে হয়। এখন আমি বলতেছি, দেখেন প্রথমে একটা অবজেক্ট বসিয়েছি, পরে একটা অবজেক্ট বসিয়েছি, ঠিক আছে। এই প্রথম যে অবজেক্টটা দেখেন, এটা হচ্ছে বস্তুবাচক বা বিষয়, বস্তুবাচক হতে পারে বা কোনো বিষয় হতে পারে। এই অবজেক্টটা বস্তুবাচক বা কোনো বিষয়, বা এটাকে এক নামে বলা হয় অব্যক্তিবাচক।
অব্যক্তি বাচক। এর আবার আরেকটা নামও আছে, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, অনেকগুলো এটা হইতে পারে, আপনি যে কোনো একটা হিসাব করলে হচ্ছে, সমস্যা নাই, এর মধ্যে থেকে যেটা আপনি ধরবেন সেটা। তো ডিরেক্ট অবজেক্টে অব্যক্তিবাচক বা বস্তুবাচক বা বিষয়কে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তা এইটা হচ্ছে প্রথমে আসবে, দুইটার মধ্যে প্রথমে এটা আসবে। আর এইটা হচ্ছে দ্বিতীয়তে যে অবজেক্টটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তি হবে ব্যক্তিবাচক বাচক, বা এটার আরেকটা নাম যেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? এরকম হয়, বিষয়টা একটু বুঝতে হবে। এই জিনিসটা আগে কোন অবজেক্টটা আসতেছে এটা একটু খেয়াল করবেন। আমি কিন্তু এটা মুছে দিচ্ছি, তাহলে এটা খেয়াল করবেন, এটা হচ্ছে বস্তু বা বিষয় বা ডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে ব্যক্তিবাচক। পরে যেটা যাবে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হবে। ঠিক আছে, এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলবেন। আমাকে বলবেন এইটুকুতে কোনো প্রবলেম আছে কিনা। ক্লিয়ার ভাইয়া? টু বা ফর কেন একটা দিলেই কি হবে? আচ্ছা, টু বা ফরের বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। দেখেন এখানে একজন বলতেছেন, গুড কোয়েশ্চেন, এই যে টু বা ফর আছে, এই টু বা ফর কি একটা দিলেই হবে? না, একটা দিলেই হয় না, টু একটা ভার্বের সাথে শুধু টু বসে, সেটা আমি বলে দিব, সমস্যা নেই। দেখেন তাহলে মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি, দেখেন এটুকু মুছে দিচ্ছি। এবার আমরা উদাহরণে আসি। সো give him this later, give him this later, তাহলে এখানে একটা অবজেক্ট, এখানে আর একটা অবজেক্ট, দিস লেটারটা পুরোটাই অবজেক্ট। এই দেখেন এটা হচ্ছে অবজেক্ট 1 ধরলাম, অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, তাহলে দুইটা অবজেক্ট, ডাবল অবজেক্টের কথা বলা হয়েছে না, এই যে সেই ডাবল অবজেক্টের ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা অবজেক্টের যে অ্যাক্টিভ প্যাসিভ সেটা আমরা দেখব এখন। তাহলে গিভ হিম দিস লেটার, তাহলে এই অনুযায়ী যখন করব তখন আমরা কিভাবে এটা আনসার করব দেখেন, মানে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আনসার করব সেটা আমরা এখন দেখাবো। তাহলে অবজেক্ট 1টাও মুছে দিচ্ছি, অবজেক্ট 2টাও মুছে দিচ্ছি। তাহলে প্রথমে কি লেট, ওকে, লেট, লেট কি হবে? অবজেক্ট, অবজেক্টের প্রথমে কি অবজেক্ট বলেন তো? বিষয় বা বস্তুবাচক, যেটা এটা হচ্ছে ব্যক্তি, কিন্তু এটা কিন্তু ব্যক্তিবাচক, এটা ব্যক্তিবাচক, আর এটা হচ্ছে বিষয় বা বস্তু, এটা বিষয় বা বস্তু, এটা বিষয়বাচক। ঠিক আছে, একটা বিষয় বা এটা বস্তু ধরতে পারেন, বা এটা অব্যক্তি ধরতে পারেন। ঠিক আছে, বা কি ধরতে পারেন? ডিরেক্ট অবজেক্ট ধরতে পারেন। তাহলে এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে বলে, এইখানে কোনটা আসবে, হিম নাকি দিস লেটার? এটা আমাকে বলেন, এটা আনসার দিতে হবে। লেট, লেট, তাহলে কি করব দেখেন, আমি জানি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে এটা মুছে দিই। বিষয়টা কি করব? লেট দিস লেটার, দিস লেটার, লেট দিস লেটার, কি করতে হবে? লেট দিস লেটার বি গিভেন টু হিম, লেট দিস লেটার বি গিভেন টু হিম হবে। ঠিক আছে, এখানে হবে লেট দিস লেটার বি গিভেন টু হিম। এখন এখানে দেখেন আমরা টু ইউজ করেছি, এই সেন্টেন্সে আমরা টু ইউজ করেছি। ফর কি ইউজ করতে পারতাম না? পারতাম না। ওয়াই, কেন পারতাম না? টু আমি বলেছি একটা ভার্বের সাথে শুধু টু হয়। কোন ভার্ব? এই যে কেটে যাবে, আমি কি বললাম বোঝা গেছে? যে টু, আচ্ছা টু শুধু গিভ থাকলে টু হবে, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ফর ব্যবহৃত হবে। ক্লিয়ার?
দেখেন কি করব, এটা মুছে দিতে হলে, এটা আপনারা সবাই পেরেছেন আমি দেখলাম। সমস্যা নেই। দেখেন সার্ভ দেম, আরেকটা দেখেন সার্ভ দেম the items, serve them the items। এখানে এটাও কিন্তু দুইটা অবজেক্ট আছে, কই দেখেন এই যে একটা অবজেক্ট দেম আর একটা হচ্ছে দ্য আইটেমস, 2 নাম্বার অবজেক্ট, এখানেও দুইটা অবজেক্ট এবং এটা একটা ইম্পারেটিভ বাক্য। তাহলে কিভাবে করবেন বলেন তো দেখি, এটা আমাকে আনসার দেন, আমি এটা করে দিব না। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। দেখেন আমি কিন্তু আগে বলেছিলাম যে টু কিন্তু শুধুমাত্র গিভ যখন থাকবে ভার্ব তখন টু হবে, আর গিভ বাদে যত ভার্ব থাকবে তখন ফর হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে এই সেন্টেন্স কিন্তু ফর হবে, ক্লিয়ার? আর আগেবার গিভ দিয়েছিলাম বলে টু হয়েছিল, টু। দ্য লেট দ্য আইটেমস বি সার্ভড ফর দেম, একদম প্রথম থেকে যে আনসারগুলো আসছে একদম কারেক্ট আনসার, সবাই সঠিক আনসার দিয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন তাহলে, তাই না? তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা, এনি প্রবলেম? আরও আনসার দেন দ্রুত, আপনারা সবাই কিন্তু আনসার করবেন, আমি কিন্তু এটা দেখবো যে আপনারা সবাই আনসার করছেন, তাহলে কিন্তু আমি ভালো করে পড়াতে পারবো। আর যদি দেখি যে আনসার করছেন না, আপনারা ক্লাসে নাই, সেক্ষেত্রে আমার পড়ানোটাও কিন্তু কোয়ালিটিটা তখন কী হয় বলেন তো, আমার মনটা খারাপ থাকবে যে না আপনারা থাকছেন, তখন আমি দেখা গেল যে খুব দ্রুত পড়িয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, ঠিক আছে? আপনারা আনসার করবেন, আমি চেষ্টা করবো যে আপনাদের আনসার দেখে আরও যাতে আপনারা বুঝতে পারেন, প্রবলেম থাকলে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন, ফার্স্ট সবাই কমেন্ট করবেন, ভুল যাক সঠিক সবাই কমেন্ট করবেন। হ্যাঁ দেখছি আমি সবার কমেন্ট দিচ্ছি। লেট দ্য আইটেমস বি সার্ভ ফর দেম, ওকে। আচ্ছা নোট করছি, তাই মাঝে মাঝে উত্তর দেওয়া হচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যারা নোট করছেন তাদের দেরি করে দিলেও দিয়েন যদি সময় হয়। লেট দ্য আইটেমস বি সার্ভ ফর দেম, সবাই ঠিক আছে, সবার ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম তাই তো, এখানে কোনো সমস্যা নাই তাই না এই পর্যন্ত? আচ্ছা দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে বেশ অনেক কিছু আছে। হ্যাঁ একটা ঘটনা বলি আপনাদের, একটা কথা বলে দিই, আমাদের যে তৃতীয় ক্লাস হয়, তৃতীয় ক্লাস কি হয় বলেন তো? তৃতীয় ক্লাস হয় আমাদের হচ্ছে এমসিকিউ লাইভ, তাই না? কিন্তু এই ভয়েস যে চ্যাপ্টারটা, এটা অনেক বড় চ্যাপ্টার হওয়ার কারণে আমরা তৃতীয় ক্লাস এমসিকিউ লাইভটা অমিট করেছি, অর্থাৎ ক্যান্সেল করে দিয়েছি। সেইখানে আমরা কি করব, যেহেতু অ্যাডভান্স ক্লাসে আমাদের সব ভয়েস শেষ হবে না, এই জন্য আরও কিছু বাড়তি অংশ থাকবে, যেটা আমরা তৃতীয় ক্লাসে অল্টারনেট হিসেবে সাবস্টিটিউট হিসেবে করব। কিসের সাবস্টিটিউট? যে লাইভ ক্লাস হয় আমাদের এমসিকিউ, সেটা সাবস্টিটিউট হিসেবে আমরা অ্যাডভান্স ক্লাস 2 করব, ঠিক আছে? সো এখন যেটা করছি সেটা হচ্ছে লেট যুক্ত ইম্পারেটিভ। এখন দেখেন লেট যুক্ত ইম্পারেটিভ, ঠিক আছে? দেখেন তাহলে এখানে লেট যুক্ত যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা কিন্তু একটা জিনিস জানি যে যখন একটা সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে তো আমাদের লেট যুক্ত করতে হয়, কিন্তু এরকমও তো সেন্টেন্স থাকতে পারে যেটা লেট দিয়ে শুরু, তাই না? আমার কথা বুঝতে কোনো সমস্যা হলে একটু জানান। হয় না, লেট মি সি, আমাকে দেখতে দাও, এটাও তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? লেট মি সি, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি হেল্প দেম, এগুলো তো ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে সেটা আমরা এখন দেখব। দেখেন লেট প্লাস দ্বিতীয় অবজেক্ট, ঠিক আছে? লেট প্লাস দ্বিতীয় অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস
v3 প্লাস বাই প্লাস প্রথম অবজেক্ট। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের লেট দিয়ে করার নিয়ম, মানে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে এই যে এইটা। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে, এই যে দ্বিতীয় অবজেক্টটা আগে চলে আসবে, এখন দ্বিতীয় যেটা থাকবে, হ্যাঁ দ্বিতীয় পরে যে অবজেক্টটা থাকবে সেটা আগে চলে আসবে। যাই হোক, ব্যক্তি এখানে ব্যক্তি বস্তু বোঝা লাগবে না, এখানে দ্বিতীয়টা দেখলেই সামনে নিয়ে চলে আসতে হবে, আগে আর পরে বুঝতে হবে। এখানে ব্যক্তি বস্তু বোঝার এখানে প্রয়োজন আমাদের নাই, ঠিক আছে? দ্বিতীয় যে থাকবে পরে তাকে আগে নিয়ে চলে আসবো সোজা। ক্লিয়ার? তাহলে দেখেন কি আছে, লেট মি হেল্প দেম, লেট মি হেল্প দেম, ঠিক আছে? লেট মি হেল্প দেম। তাহলে এখানে কি করব, এই অনুযায়ী করব। লেট, এখন লেট দিয়েই শুরু হয়েছে এই বাক্যটা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, বোঝা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আপনারাই আনসার করা শুরু করে দিয়েছেন এবং আনসার সঠিক হয়েছে। দেখেন তাহলে কি, লেট দিয়েই শুরু করব আমরা, লেট দেম, তাই তো? লেট দেম, তাই না? দেম হচ্ছে 2 নাম্বার অবজেক্ট, আমরা সামনে নিয়ে চলে আসলাম, লেটের পরে বসিয়ে দিলাম। লেট দেম কি করব, বি হেল্পড, বি হেল্প, লেট দেম বি হেল্পড বাই মি, ঠিক আছে? আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, একটা জিনিস কি খেয়াল করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু একটা জিনিস হচ্ছে না। কি হচ্ছে না বলেন তো দেখি? না না না, তা না, একটা জিনিস হচ্ছে না ইম্পারেটিভ সেন্টেন্সে, একটা জিনিস হচ্ছে না। কি হচ্ছে না দেখেন তো, আমরা ন্যাচারাল যে সিম্পল প্রথম যে জিনিসটা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, ওই যে একদম শুরুর দিন বেসিক ক্লাসে করেছিলাম, যে অবজেক্টিভ অবস্থায় থাকলে ওটাকে সাবজেক্টিভ অবস্থায় করছিলাম, মনে আছে? সাবজেক্টিভকে অবজেক্টিভ করছিলাম, তাই না? কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে প্রোনাউনের কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা খেয়াল রাখবে। মি থেকে যায়, আই থেকে যায়, দেমই থেকে যায়, কোনো পরিবর্তন হয় না। এটা নোট দিয়ে আপনারা অবশ্যই লাল কালি দিয়ে করে নেবেন, যে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বিষয় যে আই মি এইগুলার অবস্থা পরিবর্তন হয় না, প্রোনাউনের অবস্থা পরিবর্তন হয় না, ঠিক আছে? মাস্ট বি নোটেড দিস পয়েন্ট। ডাবল অবজেক্ট কি শুধু ইম্পারেটিভ এই হবে? হ্যাঁ, ইম্পারেটিভেই সাধারণত ডাবল অবজেক্ট হয়, ঠিক আছে? ইম্পারেটিভেই ডাবল অবজেক্ট হয়ে থাকে। সো মি এর অবজেক্ট হচ্ছে না, হ্যাঁ মি এর সাবজেক্টের অবজেক্টিভ হচ্ছে না, পারসন চেঞ্জ হয় না, প্রোনাউন চেঞ্জটা হচ্ছে না। তাহলে এটা কি বোঝা গিয়েছে? ইজ ইট ক্লিয়ার অর নট? দেখেন তাহলে এটা মুছে দিচ্ছি। সো লিসেন, লেট হিম finish the work on time, let him finish the work on time। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। এই উপরে স্ট্রাকচারটা দেওয়া আছে, আপনারা দেখেন, দেখে করে ফেলেন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে শুরুতেই কি হবে, লেট বসাতে হবে। দেখেন আমি আপনাদের সাথে সাথে করি, কি বলছেন, আমার এখানে নেট চলে গেছে, সরি ফর ইউ। দেখেন লেট তারপরে কি, দ্বিতীয় অবজেক্ট দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি, ভার্ব কোনটা, ফিনিশের ভিতরি, লেট দা ওয়ার্ক বি ফিনিশ, তাই না? বাই কার দ্বারা, হিম, ঠিক আছে? হ্যাঁ,
ও আচ্ছা, অন টাইম বাকি থেকে গেছে না, অন টাইম এখানে বসিয়ে দিতে হবে। অন টাইম, ঠিক আছে, এটা হচ্ছে বাড়তি অংশ, এটা হচ্ছে আপনাদের আমাদের বাড়তি অংশ, ঠিক আছে, বাড়তি অংশটা শেষে বসিয়ে দিতে হয় প্যাসিভ অ্যাক্টিভের ক্ষেত্রে, ঠিক আছে। কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানান, আমি সেইখানে কাজ করছি, এই জায়গায় সেখানে বলে দিব যে এখানে এরকম করতে হবে। লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই হিম অন টাইম, ঠিক আছে, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড অন টাইম বাই হিম অন টাইম, ঠিক আছে। আমরা আরো খুঁটিনাটি কিছু বিষয় আলোচনা করব, টুকটাক জিনিস আমরা বাদ দিয়ে রেখেছি, যাতে ফাইনালি আপনারা এইটুকু বোঝার পরে ফাইনাল ডেতে আমরা যেন আলোচনা করতে পারি অনেক টুকটাক বিষয়, সেগুলো আলোচনা করব। আজকে একটু ভালো করে বোঝেন, আজকেরটা বুঝলে আর মনে করেন যে আগের দিনেরটা বুঝতে পারলে মোটামুটি মনে করেন আপনার পরীক্ষার জন্য আপনারা গুড ইনাফ হয়ে যাবেন, ঠিক আছে। আজকেরটা পরে যেগুলো করব সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে আসে, ধরেন আপনার যারা বিসিএস প্রত্যাশী, ঠিক আছে, বিসিএস এর কোশ্চেন দিবেন, বিসিএস এর কোশ্চেনে ওইগুলো ধরন থেকে আসতে পারে, যেগুলো আমরা ডে 3-তে করব, আবার নাও আসতে পারে, কিন্তু যদি প্যাসিভ থেকে কোশ্চেন অবশ্যই করে, যদি করে এই ক্লাস 1 আর ক্লাস 2 থেকেই করবে, ঠিক আছে। ফিনিশডের পর যদি অন টাইম বসাই তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা হ্যাঁ, এই কথাটা যে বললাম না, কিছু কিছু জিনিস আমরা গ্যাপ দিয়ে রেখেছি, সেগুলো পরে বলবো। কিছু কিছু অ্যাডভার্ব আছে, প্রপারলি, অন টাইম, ইন টাইম, ডেট, পিএম, এম, দ্যাট ডে, টুমরো, এই কিছুগুলো অ্যাডভার্বের কিছু বা এরকম কিছু, হ্যাঁ এরকম কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর ব্যবহার শেষে করতে হয়, আবার কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর ব্যবহার আগে করতে হয়, সেটা আমরা ক্লাস 3-তে অ্যাডভান্স, ক্লাস 3 যেটা হবে অ্যাডভান্স ক্লাস 2, সেটাতে আমরা আলোচনা করব। তবে অন টাইম শেষে বসাতে হবে, এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। মাঝে মাঝে গোলাই ফেলি, প্র্যাকটিস, যে মাঝে মাঝে একটা কথা আমি একটা স্টেটাস দিয়েছি আজকে, অ্যান্ড দ্যাট ইজ যে স্টেটাসটা এরকম, আপনারা অনেকে অনেক কথা বলেন যে মাথায় ঢোকে না, পারি না, ঠিক আছে, হচ্ছে না, গুলিয়ে ফেলি। তো সেটা হচ্ছে, এই কথাটা আমি স্টেটাসটা এরকম দিয়েছিলাম যে পৃথিবী আসলে দুর্বল মানুষদেরকে পছন্দ করে না, ঠিক আছে, যারা দুর্বল, পৃথিবী প্রকৃতি তাদেরকে পছন্দ করে না। আপনি ভাবছেন পারছি না, গুলিয়ে ফেলছি, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। তো যারা দুর্বল তাদেরকে পৃথিবীর মানুষ বা পৃথিবী প্রকৃতি এদেরকে সুযোগ দেবে না। সো কি করতে হবে, আপনি এই জিনিসটা বাদ দেন যে পারছি না, পারবো না, মানে হচ্ছে না, এরকম ভাবলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর যারা দুর্বল হয়ে যাবে পৃথিবী তাদেরকে কোনো সুযোগ দিবে না। যারা ফাস্টার বেশি, তারাই সুযোগ পাবে। ওই যে একটা গল্প সেদিন আমি শুনলাম যে পাখির বাচ্চার 3টা পাখির মধ্যে চতুর্থ পাখি যেটা পরে হয়েছিল সেটা খাবার না পেয়ে মারা গিয়েছে। কেন মারা গিয়েছে? বিকজ যে সুযোগটা দেওয়া হয়নি, মানে সে দুর্বল ছিল বলে খাবারটা মার কাছ থেকে নিয়ে খেতে পায়নি। আর যারা একটু বেশি সবল ছিল ওরা খাবারটা নিয়ে খেয়েছে, ও বেঁচে গেছে, ও মারা গিয়েছে। সো যারা দুর্বল হয়ে যাবেন তাদেরকে কিন্তু সুযোগ দেবে না পৃথিবী। সো এইগুলো বাদ দেন যে হচ্ছে না, গুলিয়ে ফেলছি, প্র্যাকটিস করেন, দেখেন হবে না কতক্ষণ। সবাই তো মানুষ, তাই না? সবাই মানুষ, আমি পারছি, আপনিও পারবেন। আমি তো আর ইংরেজি দেশে জন্মগ্রহণ করিনি, বা আমি হচ্ছে ছোটবেলা থেকে এরকম পড়াতাম না, তাই না? এগুলো আমার মুখস্থ ছিল না, আমি অনেক বেশি প্র্যাকটিস করেছি, তাই পড়াচ্ছি আজকে, তাই না? সো সম্ভব। আমি তো ম্যাথ পড়াচ্ছি না বিকজ আমি ম্যাথে প্র্যাকটিস করিনি। আমি তো বিজ্ঞান পড়াচ্ছি না বিকজ আমি বিজ্ঞান প্র্যাকটিস করিনি। আমি যদি সবগুলো প্র্যাকটিস করতাম তাহলে আমি হয়তো বা সবগুলোই পারতাম, কিন্তু হয়তো বা ইংরেজিটা বেশি প্র্যাকটিস করেছি জন্য ইংরেজিটা পড়াচ্ছি। আপনারা সবগুলো যতক্ষণ প্র্যাকটিস করবেন সবই হবে। সো হ্যাঁ, এই যে কথাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, পারতেই হবে। দেখেন, আমি আপনাদের সাথে একটু এলোমেলো কিছু কথা বলি, যেহেতু কথা শুরু করলাম। হ্যাঁ, সব দিন পড়ার মধ্যে কিছু কথা বলাও গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন আপনি অনেক প্র্যাকটিস করছেন, অনেক আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু দেখা গেল আলটিমেটলি, আমি মনে হয় আগে কথাটা বলছি, আলটিমেটলি আপনি এটা ধরেন আপনি যে কারণে পড়াশোনাটা করছেন জবের জন্য, এটা আপনি জবটা পেলেন না,
তখন আপনি কি করবেন, আপনি হতাশ হয়ে দুর্বল হয়ে যাবেন। আমি আবার প্রথমেই যে কথাটা বলেছি, দুর্বলদের জন্য পৃথিবী না, পৃথিবী দুর্বলদের জায়গা দেয় না। আপনি এটা পেলেন না, তাহলে আপনার কি করতে হবে, আপনাকে স্টিল স্ট্রং থাকতে হবে, সেই সময়ও থেকে অন্য কিছু ট্রাই করতে হবে যেটা আপনি পারেন, ওখান থেকে আপনাকে অন্য কিছু ট্রাই করতে হবে, ওইটা না হলে আরেকটা ট্রাই করতে হবে, যতক্ষণ মানে আপনি বেঁচে আছেন ততক্ষণ ট্রাই করতে হবে। ওই কেএফসি আমরা খাই না, কেএফসির যে মালিক ছিল, কান্তু কি নাম তার, সে সফলতা পেয়েছে মনে হয় 65 ইয়ার্স, যখন তার বয়স, তখন সারা জীবন সে ব্যর্থ ছিল, সারা জীবন ব্যর্থ থেকে 65 ইয়ার্সে যে সে সফলতা, কোটি 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 ডলারের মালিক হয়েছে, জাস্ট একটা চিকেন বিক্রি করে, কেএফসি নামের একটা চিকেন স্পেশাল রেসিপি দিয়ে বিক্রি করে সে লক্ষ কোটি টাকার মালিক। তো মানে ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো। পারছি না, পারবো না, এগুলো বাদ দিতে হবে, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তাহলে আমরা কি করলাম, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশ বাই হিম অন টাইম, এটা সবাই করেছেন। তাহলে আমাদের লেটের যে ইম্পারেটিভ নিয়ম এটা হয়ে গেল। এখন আমরা দেখেন ডু নট দিয়ে করব, ডু নটের ইম্পারেটিভ, এই যে ডু নট যুক্ত ইম্পারেটিভ, দেখেন লেট যুক্ত করলাম, এখন ডু নট যুক্ত করব, ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ডু নট যুক্ত। তাহলে কারো কোনো কথা আছে এই পর্যন্ত? সেম তো দিদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এত সুন্দর একটা কমেন্টের জন্য, যে আগে মডেল সলভ করতে গেলে 5 পেতাম না, 10 হচ্ছে। খুব ভালো লাগলো কথাটা, অনলি ফর প্র্যাকটিস। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। দেখেন তাহলে ডু নট দিয়ে যেটা হবে সেটার স্ট্রাকচার আসলে কি হয়, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3, এই লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3, একদম সিম্পল বিষয়, লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস v3, ঠিক আছে। সো দেখেন let not, sorry, don't, but do not laugh at the poor, do not laugh at the poor, তার মানে কি, গরিবদের উপরে হেসো না, তাই তো, গরিবদের উপহাস করো না, ঠিক আছে। লাফ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, লাফ অ্যাট, আর লাফ মানে হাসা, সো লাফ অ্যাট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারেন, গ্রুপ ভার্ব বলতে পারেন। খেয়াল করেন, ডু নট, সরি এখানে ডু হবে, ডু নট লাফ অ্যাট দ্য পোর, তার মানে কি বলছে, যে গরিবদের উপহাস করো না, ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে এই স্ট্রাকচারে আমাদেরকে প্যাসিভ করতে হবে। লেট নট দ্য পোর বি লাভড হয়নি, একটুখানি মিসিং আছে, দেখেন, হ্যাঁ 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 দেখেন, লেট নট দিয়ে করতে হবে, লেট নট দ্য পোর বি লাভড, LAUGHT, লাভড অ্যাটটা থাকবেই, কিন্তু এটা তো একসাথে রাখতে হবে, লেট নট দ্য পোর বি লাভড অ্যাট, ঠিক আছে, ঠিক আছে। লেট নট দ্য পোর বি লাভড অ্যাট, কোনো সমস্যা?
দেখেন এবার আরেকটা দিচ্ছি, এইটা করেন তো দেখবো কেমন পারেন। দেখেন ডোন্ট হেট বা ডু নট দিয়ে দিই, হ্যাঁ, ডু নট হেট আস, ডু নট হেট আস, আমাদেরকে ঘৃণা করো না, ডু নট হেট আস, এটাকে কিভাবে করবেন? দেখি কে করতে পারে আগে সঠিক। একটু এলোমেলো হয়ে গেছে, এখন ঠিক করতে হবে। লেট নট দ্য পোর বি লাফড এট, ঠিক আছে, এখানে এটা করতে হবে। দেখেন আমি অ্যান্সার পাইনি এখানে এখনো, আমি একটা অ্যান্সার পাইলেই এটা আমি সলভ করে দিব। লেট নট আস বি হেটেড, হ্যাঁ অনেকে এটাই ভাববেন, আপনারা অনেকে এই অ্যান্সারটাই দিবেন আমি জানি। লেট নট আস যারা লেট নট আস দিয়েছেন এখানে একটু দেখেন, এখানে একটু সংযোজন করতে হবে। লেট আস নট হবে, লেট আস নট বি হেটেড, এখানে লেট আস নট করতে হবে, লেট নটের মাঝখানে আসটাকে বসাতে হবে। কেন? বিকজ দেখেন যখন এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আসবে, এই যে ব্যক্তিবাচক আসলে লেট নটের পরে বসবে না, লেট আর নটের মাঝখানে বসবে যখন ব্যক্তিবাচক অবজেক্ট আসবে, ঠিক আছে, এইটুকু একটু জাস্ট খেয়াল করলেই হবে, সেরকম কিছু না। লেট আস নট, লেট নট আস না, লেট আস নট, লেটের পরে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকে বসাতে হয়। লেট আস নট বি হেটেড, ঠিক আছে, খেয়াল করছেন? ক্লিয়ার আর নট? ক্লিয়ার হলে আমি এটা চেঞ্জ করব, এবার নেভার দিয়ে করব আমরা। নেভার যুক্ত ইম্পারেটিভ, নেভার যুক্ত ইম্পারেটিভ, ঠিক আছে। দেখেন এইটা নেভার যুক্ত ইম্পারেটিভের স্ট্রাকচার, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে কি করব দেখেন, যেটা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিব। নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই, ঠিক আছে, নেভার টেল আ লাই। তাহলে কি করতে হবে এখানে? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে লেট নট দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। দেখেন এটা দুই ভাবে করা যায়, আমরা যেভাবে প্রথমে করছি এটা একটু দেখবেন, আর পরে আরেকভাবে এটা একটু দেখিয়ে দেবো, একটু মাথায় রাখলেই হবে। নেভার টেল আ লাই, তাহলে লেট নট দিয়ে যখন করব কি হবে? লেট নট আ লাই নেভার বি টোল্ড, তাই না? লেট নট আ লাই নেভার বি টোল্ড, তাই তো হলো। লেট নট এ লাই হচ্ছে অবজেক্ট ছিল এখানে, নেভার বি টোল্ড, ক্লিয়ার? লেট নট আ লাই নেভার বি টোল্ড, এটা হচ্ছে বিষয়। নেভার থাকলে কি এভার হবে না? আচ্ছা আমি বলছি দুই ভাবে করা যায়, সেই এভার দিয়েও আমরা করব। এভার হতে পারে যখন আপনি লেট নট না দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে নেভার দিয়ে যখন আমরা করলাম, ঠিক আছে, নেভার। এখন দেখেন
সরি, আমার একটা এখানে একটা মিসিং হয়ে গেছে, একটা মিসিং করে ফেলেছি, যেখানে এখানে দেখেন একটু কারেকশন করে নিন, নটটা এখানে হবে না, এই নটটা এখানে হবে না, এই নটটা মুছে দেন, লেট দিতে হবে শুধু এখানে। ও সরি, আমি এটা দ্বিতীয় রুলসটা আমি বসিয়ে ফেলেছিলাম এখানে, আমি প্রথম রুলসটা আগে করেন। এই যে লেট নটটা এখানে হবে না, লেট নট হবে না, লেট হবে এখানে। আমি দ্বিতীয় রুলসটা আগে লিখেছিলাম, আগে 1 নাম্বারটা আমরা লেখার কথা ছিল, লিখতে যেয়ে 2 নাম্বারটা লিখে ফেলেছিলাম। সো দেখেন এখানে কি করব আমরা, লেট হবে একটু, প্লিজ মেক ইট রেগুলেটেড, প্লিজ এটা রেগুলেট করেন। এখানে বিষয়টা হচ্ছে খেয়াল করেন, এটা লেট নট হবে না, লেট দিয়ে শুরু হবে এবং নেভার নেভারই থেকে যাবে। ক্লিয়ার? দেখেন এখানে তাহলে কি করব, লেট আ লাই নেভার বি টোল্ড হবে। এখন এইটা আবার আরেকভাবে করা যায়, লেট নট দিয়ে যদি করেন তখন এই নেভারটাকে এভার করে দিলে হবে। দেখেন লেট নট আ লাই, এই নেভার জায়গায় এভার দিলে হয়ে যাচ্ছে, এভার বি টোল্ড। 2 ভাবে করা যায়, আমি প্রথমটা আগে করে ফেলেছিলাম। ঠিক আছে, এখানে লেট হবে, লেট থাকলে নেভার হবে, আর যদি লেট নট দেন, কেন হচ্ছে এটা আমি পরে বলছি, আগে এটা একটু বোঝার চেষ্টা করেন, বুঝেছেন কিনা একটু বলেন, কেন লেট নট দিলে এভার হচ্ছে, কেন লেট দিলে নেভার হচ্ছে, সেটা আমি বলছি। সো লেট আ লাই নেভার বি টোল্ড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। ওকে, সো এখন আমি বলছি যে নেভার এভার কেন হচ্ছে। বিষয়টা হচ্ছে যে নেভার যেই শব্দটা, এটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ, তাহলে আমি যখন লেট নট ব্যবহার করতেছি এখানে একটা নেগেটিভ চলে আসতেছে, যেহেতু এখানে নেগেটিভ একটা শব্দ, প্রথমে একটা নেগেটিভ শব্দ চলে আসতেছে, তাই জন্যই পরে আর কোনো নেগেটিভ শব্দ ইউজ করা যাবে না, এখানে আমার একটা অবশ্যই একটা অ্যাফার্মেটিভ শব্দ ইউজ করতে হবে, এই জন্য নেভারের যে বিপরীত শব্দটা সেটা ইউজ করলাম। আর যেহেতু ওই লেটের সাথে আমরা প্রথমে নেগেটিভ কোনো কিছু বসাচ্ছি না, সেই জন্য নেভার রাখা সম্ভব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। নেভার আর এভারের মাঝে পার্থক্য কি? নেভার আর এভার হচ্ছে বিপরীত শব্দ, এটা হচ্ছে পার্থক্য। নেভার মানে কখনো না, এভার মানে হচ্ছে কখনো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, মোটামুটি ক্লিয়ার হলো। সো দেখেন আমি একটা দিচ্ছি, এটা একটু করেন। নেভার মিস আন্ডারস্ট্যান্ড, নেভার মিস আন্ডারস্ট্যান্ড মি, এটা একটু করতে হবে। করুন এটা। আমার ক্লাসে একটা জিনিস ভালো লাগে, যে যারা যতজন সংখ্যক আপনার স্টুডেন্ট থাকেন শুরু থেকেই, আমি দেখতে পাই যে শেষ পর্যন্ত সবাই ক্লাস করেন। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট টু মি, ফর মি, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত থাকা আপনার থাকেন খুব ভালো। লেট মি নেভার বি মিসআন্ডারস্টুড। আচ্ছা, লেট মি নেভার বি মিস আন্ডারস্ট্যান্ড থাকলে আন্ডারস্টুড করতে হবে, তাই না? আন্ডারস্ট্যান্ড করেছেন যে যিনি, ওনারটা একটু ঠিক করে নেন, যে আন্ডারস্টুড হবে। মিস আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হচ্ছে আন্ডারস্টুড।
মিসআন্ডারস্ট্যান্ড মিসআন্ডারস্টুড হবে, ঠিক আছে? তো ক্লিয়ার? দেখেন তাহলে এটা বোঝা গেল। এবার আমরা একটু হু দিয়ে করি। হু ইম্পারেটিভ ক্লিয়ার, ইম্পারেটিভের নেগেটিভ, লেট, সিম্পল ইম্পারেটিভ, নেভার, এইগুলা টোটালি ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস করে শেষ করব, সেটা হচ্ছে হু। হু দিয়ে আমরা একটু করব, ঠিক আছে? হু দেখেন, হু দিয়ে যখন হয়, হু দিয়ে যখন প্যাসিভ করতে হয়, তখন আমরা কি করতে পারি শুনেছেন নিশ্চয়ই। হু দিয়ে কি শুরুতেই আপনারা সবাই জেনে থাকবেন, ঠিক আছে? দেখেন বাই হুম করতে হয়, স্ট্রাকচার বাই হুম করতে হয় প্রথমেই। বাই হুম প্লাস অক্সিলারি বা বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, বাই হুম প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3। ওকে, বোঝা গেছে? বাই হুম করতে হয়। আজ অনেক কষ্ট করে ক্লাস করলাম, রেকর্ড ক্লাস তোলা খুব প্যারা। আচ্ছা, হু কি ইম্পারেটিভের অংশ নাকি আলাদা? হু ইম্পারেটিভ শেষ, এখন হু হচ্ছে আলাদা, এটা ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ আমাদের শেষ, ইম্পারেটিভ যা করলাম ওই পর্যন্ত ইম্পারেটিভ, অনেক গুরুত্বপূর্ণ, ওইটুকু আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো খেয়াল করেন এখন যেটা, তাহলে who calls you a liar? তাহলে দেখেন হু দিয়ে জিজ্ঞেস করতেছে, হু কলস ইউ এ লায়ার, তোমাকে কে মিথ্যাবাদী বলে? হু কলস ইউ আ লায়ার, হু ইম্পারেটিভ নয়। ইয়েস, হু ইম্পারেটিভ না, ইম্পারেটিভ শেষ। ওই যে আমরা ইম্পারেটিভ শেষ করে দিলাম, ডু নট যখন হলো তখন ইম্পারেটিভ শেষ হয়ে গেল। ইম্পারেটিভের সকল নিয়ম আমরা শেষ করে দিলাম। এখন যেটা করছি সেটা হচ্ছে হু ইন্টারোগেটিভের মধ্যে এটা পড়ে, হু দিয়ে একদম সোজাসুজি জেনে রাখেন, এটা হচ্ছে হুর নিয়ম। হু দিয়ে যখন হয় তখন এই নিয়মটা করতে হবে। হু বাই হুম, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বি ভার্ব, V3। দেখেন হু কলস ইউ আ লায়ার, এটা কোন টেন্স? আগে বলেন তো এটা কোন টেন্স? আবার টেন্সে চলে আসি একটু, ইম্পারেটিভে বেশি একটা টেন্সের ঝামেলা নাই, তাই না? দেখেন হু কলস ইউ লায়ার, এটা কোন টেন্স? এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ কলস আছে, তাই না? V1। দেখেন কলস থাকার কারণে এটা বুঝতে পারলাম যে ইম্পারেটিভ, এই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি করব এখন? দেখেন বাই হুম নিয়ে আসবো, বাই হুম। এইবার অক্সিলারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কি হয় প্যাসিভে? অ্যাম ইজ আর হয়, তাই না? তাহলে বাই হুম, যেহেতু বাই হুমের পরে সাবজেক্টটাকে ইউ আছে, তাহলে অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে? আর হবে। বাই হুম আর, তাই তো? এরপরে কি হবে? সাবজেক্ট কি? ইউ। বাই হুম আর ইউ, তাই না? বি ভার্ব কি হবে? বাই হুম আর ইউ, এই যে আর হচ্ছে অক্সিলারি, আর ইউ কি হবে? কল্ড। বাই হুম আর ইউ কল্ড, লায়ার। এই ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভে থাকবে। বি, ও অক্সিলারি, অক্সিলারি ভার্বই হচ্ছে বি ভার্ব, এখানে এটা থাকবে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্বই হচ্ছে বি ভার্ব, তাই না? এটা হচ্ছে বি ভার্ব, এটা কেটে দেন, এই বি ভার্বটা কেটে দেন এখানে। এই অক্সিলারি ভার্বই হচ্ছে বি ভার্ব, আমি বলতে যাই লিখে ফেলেছিলাম ওখানে। অক্সিলারি যা বি ভার্ব তাই।
ভাইয়া বি ভার্বটা এই যে এইটাই, এটা পরে আমি এইটা বলতে লিখে ফেলেছি এখানে, মিসিং অফ মার্কার। বাই হুম আর ইউ কল্ড আ লায়ার, এ লায়ার আছে এখানে, এ লায়ার। ইন্টারোগেটিভই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু বাই হুম বি ভার্ব আনতে হবে, যেটাকে অক্সিলারি লিখেছি, বা বি ভার্ব আপনি ধরতে পারেন। বি ভার্ব কেন লিখছি না, বি লিখলে আপনারা বি হয়তো বা বসিয়ে দিতে পারেন, এই জন্য বি লিখতেছি না, অক্সিলারি লিখেছি। বাই হুম, এই যে বি ভার্ব আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, বাই হুম আর ইউ কল্ড আ লায়ার। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেব, আরেকটা উদাহরণ দিলে মনে করেন আজকে মোটামুটি কাজ হয়ে যাবে। দেখেন সিম্পল একটা দিয়ে এটা করেন তো, একদম সিম্পল দিব, করবেন। অ্যান্ড টুডে হু লাইকস ইউ, একদম সোজা, দেখেন তো পারেন কিনা। হু লাইকস ইউ, হু লাইকস ইউ, তাহলে এটা কোন টেন্স? তাহলে কি হবে, এটা আপনারাই করবেন। নীলটা দেখে, হলুদ। বাই হুম আর ইউ লাইকড, বাই হুম আর ইউ লাইক, বাই হুম আর লাইক, ইয়েস কারেক্ট। আনসার হচ্ছে বাই হুম, বাই হুম আর ইউ লাইকড, বাই হুম আর ইউ লাইক, এটাই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত ছিল। বাসায় খুব সুন্দর করে প্রথম দিন থেকে শুরু করে খুব ভালো করে পড়বেন, এইটুকুই মূলত মনে করেন যে আপনাদের জন্য বেসিক। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আরও অ্যাডভান্সড, হ্যাঁ, ওইটা একটু জানার জন্য আমরা করব, আসতে পারে প্রশ্ন, এই জন্য। সো এইটাই ছিল আমাদের ক্লাস। তো এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে নেক্সট দিনের ভোকাবুলারি এবং প্রেপোজিশন পড়া থাকবে, যেটা সেইটা আমি এখন আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসা থেকে কাজ করবেন। দেখেন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এক নাম্বার যেটা দিচ্ছি সেটা দেখেন, সেটা হচ্ছে অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন মানে কি জানেন? প্রচুর পরিমাণে থাকা। প্রচুর পরিমাণে থাকা। দুই নাম্বারটা যেটা সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে পূর্ণ থাকা। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। এটা কিন্তু আমাদের স্পোকেনের জন্য অনেক হেল্পফুল হবে যদি আপনারা মুখস্থ করতে পারেন। অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত। বিরত থাকা। 5 নাম্বার, আমি কিন্তু এগুলো মুছে দিব, আপনারা লিখে নেন। অ্যাভোরেন্ট টু মানে হচ্ছে ঘৃণ্য, যা ঘৃণা করা হয়, ঘৃণ্য। অ্যাভোরেন্ট টু, এই 5টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি কিন্তু এখনই মুছে দেব, আপনারা লিখে নেন। জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে এইটা লেখার জন্য।
দ্রুত করে লিখে নেন, যে একটু জুম জুম, দ্রুত করে লিখে নেন। আমি মুছে দিয়ে 5টা ভোকাবুলারি দিব, সেই ভোকাবুলারিতে আপনাদের কাজ করতে হবে। কি কি আমি বলে দিচ্ছি। ভোকাবুলারিতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের 3টা করে সিনোনিম, 3টা করে অ্যান্টোনিম অর্থসহ লিখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে বাক্য গঠন করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাজ এবং এই গঠন করে আপনারা সবাই গ্রুপে পোস্ট করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে? সো এটা মুছে দিলাম, আপনারা লিখে নেবেন। আমি এটা মুছে দিচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে ফেলতে হবে। এবার আমি ওয়ার্ডস লিখে দিচ্ছি। হ্যাঁ, 1 নাম্বার অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট হচ্ছে, আমরা সবাই জানি এটা একত্রিত করা, একত্রিত করা, অ্যাকিউমুলেশন, যেটা নাউন ফর্ম হচ্ছে অ্যাকিউমুলেশন। ঠিক আছে, একত্রিত করা। এইবল 2 নাম্বারটা যেটা হচ্ছে এইবল, এইবল মানে হচ্ছে সক্ষম। অ্যাকিউমুলেট একত্রিত করা, এইবল, উচ্চারণটা কি করছি দেখছেন, এইবল, এটার মানে হচ্ছে সক্ষম। অনেকে অ্যাবেল বলেন, অ্যাবেল, অ্যাবেল ইটস এইবল। 3 নাম্বারটা দেখেন অ্যাডিকেট। অ্যাডিকেট মানে পর্যাপ্ত। এই শব্দটা আমি প্রথম অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। আমাদের যখন ছিল একটা ইয়ে ছিল, লানসান নামের একটা গল্প ছিল, সেইখানে আমরা পড়েছিলাম যে অ্যাডিকেট টিপ। লানসানের যে রাইটার ছিল উইলিয়াম সমারসেট মম, তিনি অ্যাডিকেট টিপ দিতে পেরেছিলেন না, মানে পর্যাপ্ত টিপ দিতে পেরেছিলেন না ওয়েটারকে। সেইখান থেকে শিখেছিলাম অ্যাডিকেট মানে পর্যাপ্ত। 4 নাম্বারটা দেখেন অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট মানে কি, অ্যাডাল্টারেট মানে অ্যাডাল্টারেটেড দিয়ে দিই। অ্যাডাল্টারেটেড মানে কি জানেন, কোনো কিছু ভেজাল। ফুড অ্যাডাল্টারেশন বলে না, অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন শুনেছেন নিশ্চয়ই, সেই অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল। অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে ভেজাল। সব এই দিয়ে দেখছেন, এই। দেখেন 5 নাম্বারটা হচ্ছে অ্যাবিসমাল। অ্যাবিসম্যাল মানে হচ্ছে অতল, অতল বা ভয়ঙ্কর, অতল বা ভয়ঙ্কর। এই 5টা, এই 5টা দিয়ে কি করবেন, প্রত্যেকটার 3টা করে আপনারা আপনাদের যাদের ডিকশনারি আছে, ডিকশনারিতে একটা লিখলেই দেখবেন যে অসংখ্য পরিমাণ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম চলে আসবে। 3টা করে সিনোনিম অ্যান্টোনিম লিখবেন অর্থ সহ এবং প্রত্যেকটাতে একটা বাক্য গঠন করবেন। এই হচ্ছে কাজ। সো নেক্সট দিন দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।